বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি নতুন ড্রামা কে-পপ আইডল আর তার কিডন্যাপিং ফ্যানের লাভ স্টোরি নিয়ে। ড্রামার শুরুতে আমরা আমাদের নায়িকা লিওনকে দেখি। এমনিতে ও প্রচণ্ড হার্ড ওয়ার্ক করে, কিন্তু আজকাল ওর লাইফ অনেক কষ্টের মধ্যে যাচ্ছিল। বেচারি দিন দিন মনোবল অনেক কমে যাচ্ছিল। ওর মা অনেক কষ্ট করে ওকে অনেক বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছিল যাতে ও বড় কোনো অফিসার হতে পারে, কিন্তু বাস্তবে ও এখন একটা কন্ট্রাক্ট জব করছিল। ও এত বড় ডিগ্রি হাসিল করার পরেও ফুল টাইম ওয়ার্কার হতে পারেনি। এসব কিছুর পরেও ওর সবসময় ফাইন্যান্সিয়াল প্রবলেম হতো। কখনো ওকে ইলেকট্রিক বিল দিতে হতো, তো কখনো ওকে বাড়ি ভাড়া দিতে হতো। এসব কিছুতে ও প্রচণ্ড হতাশ হয়ে যায়। ও মনে করতে থাকে, ওর মা ওকে বলেছিল তুমি বড় হয়ে আমার মতো হতভাগ্য হবে না, কিন্তু ও দিন দিন সেই হতভাগ্যই হয়ে যাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে ওকে ফুল টাইম ওয়ার্কাররাও প্রচণ্ড বিরক্ত করতো। আর ওর ম্যানেজার এতটাই দরজাল ছিল যে ওকে দিয়ে সমস্ত কাজ করাতো এবং কথায় কথায় ওকে বকা দিত। তাছাড়াও ওকে দিয়ে দৌড়ে দৌড়ে কাজ করাতো এবং কখনো কখনো ওকে দিয়ে স্ন্যাক্সও আনাতো। প্রতিদিনের মতো আজও ও একজন স্পেশাল গেস্টের জন্য খাবার নিয়ে আসছিল। সেই গেস্ট ছিল আবার অনেক স্পেশাল, কেননা সে ছিল একজন কে-পপ আইডল। আজ তার আসার কথা ছিল ওদের কোম্পানিতে, কেননা ওদের কোম্পানিটা ছিল একটা কফির কোম্পানি, আর ওই কে-পপ আইডল হচ্ছে ওদের কোম্পানির অ্যাম্বাসেডর। আজ তার কন্ট্রাক্ট রিনিউ করার জন্য আসার কথা ছিল। ওই আইডলটা লিওন আর ওর মা দুজনেরই পছন্দের কে-পপ আর্টিস্ট। এরপর আমরা আমাদের এই ড্রামার নায়ক কে-পপ আইডল কাংজুনকে দেখি, যে এয়ারপোর্টে চলে এসেছিল। কাংজুন দেখতে অনেক কুল, স্টাইলিশ এবং হ্যান্ডসাম ছিল, যেমনটা বাকি কে-পপ আর্টিস্টরা দেখতে হয়। এয়ারপোর্টে ওর ফ্যানরা ওকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু ওর বডিগার্ডরা তাদেরকে কাংজুনের কাছে আসতেই দেয় না। কাংজুন ওর বডিগার্ডদেরকে প্রচণ্ড বকা দেয়, কেননা ওর বডিগার্ডরা একটা ফ্যানের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। ওর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যায়। সকলে ওর এরকম উদারতা দেখে ওর ফ্যানরা আরও মুগ্ধ হয়ে যায়। এরপর আমরা কাংজুনের এজেন্সির সিইও কিমকে দেখি। কাংজুন ওনাকে বলে, আমি আজকাল কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমি কিছুদিনের জন্য ব্রেক নিতে চাই। আর আমি এই কফির কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে চাই না। মাঝে মাঝে তো আমার এমন মনে হয় যেন কোথাও পালিয়ে যাই। অন্যদিকে আমরা লিওনকে দেখি। ওর ম্যানেজার ওকে হুমকি দিয়ে বলে, আজ যদি এই কন্ট্রাক্ট সাইন হয়ে যায় তাহলে আমি সমস্ত ক্রেডিট পেয়ে যাব, আর যদি কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে তার সমস্ত দোষ তোমার ঘাড়ে পড়বে, কেননা এই কন্ট্রাক্টটা তুমি বানিয়েছো। এটা শুনে লিওন নিজের কপাল আর ম্যানেজার দুটোকেই গালাগালি করে। তখনই ও দেখে কাংজুন ও সেক্রেটারির সঙ্গে ওদের কোম্পানিতে চলে এসেছে। লিওন ওর সামনে ওর পছন্দের এত বড় কে-পপ আইডলকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর ও নিজের সমস্ত দুশ্চিন্তার কথা ওর বেস্ট ফ্রেন্ড মুনকে গিয়ে বলে। মুন ওকে সান্ত্বনা দিয়ে বলে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, আর তোমার ফুল টাইম ওয়ার্কার হওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। অন্যদিকে কাংজুন আগে থেকে ভেবে রেখেছিল আজ ওই কন্ট্রাক্টটা সাইন করবে না। এজন্য ও ইচ্ছা করেই সকলের সঙ্গে ঝগড়া করে এবং কন্ট্রাক্ট সাইন না করেই ওখান থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে ওর সঙ্গে লিওনের দেখা হয়ে যায়। লিওন ওর পছন্দের এত বড় কে-পপ আইডলকে নিজের এত কাছাকাছি দেখে ও হতবাক হয়ে যায়। কাংজুন দরজা খোলার জন্য লিওনের কার্ডের প্রয়োজন ছিল। তখনই লিওন বুঝতে পেরে যায় যে কাংজুন কন্ট্রাক্ট সাইন না করেই ওখান থেকে পালাচ্ছে, কিন্তু এই কন্ট্রাক্টটা তো লিওনের জন্য খুবই জরুরি ছিল। এজন্যে ও অনেক চেষ্টা করে কাংজুনকে আটকাতে। লিওন অনেক চিৎকার করে সবাইকে ডাকে, কিন্তু কাংজুন ওর মুখ বন্ধ করে দেয়। কখনো লিওন ওর কোমর চেপে ধরে, তো কাংজুন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তো কখনো লিওন দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। দুজনের মধ্যে অনেক মজাদার ফাইট হয়, কিন্তু অবশেষে কাংজুন লিওনের কার্ড দিয়ে দরজা খুলে লিওনের ওপর দিয়ে চলে যায়। কন্ট্রাক্ট তো সাইন হয়নি, এজন্য ম্যানেজার লিওনের ওপর সমস্ত রাগটা ঝেড়ে দেয়। আর তাছাড়া ও কাংজুনকে আটকাতেও পারেনি। এখন লিওন ওর ম্যানেজারকে মানানোর জন্য আর তাকে ঘুষ দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করেছিল। ওর মাকে ফোন করে কিছু ড্রাই ফ্রুট অ্যারেঞ্জ করিয়েছিল, যেটা স্পেশালি বিদেশ থেকে আনিয়েছিল এবং তার দাম ছিল অনেক। এজন্য লিওন ঠিক করে নেয় ওই ড্রাই ফ্রুটগুলো ওর ম্যানেজারকে দিয়ে মানানোর চেষ্টা করবে, কিন্তু ওর সমস্ত চিন্তায় জল ঢেলে দেয় ওর প্রতিবেশী। কুরিয়ার সার্ভিস ভুল করে ওই গিফটটা প্রতিবেশীকে পার্সেল করে দেয়, আর প্রতিবেশী তার মধ্যে থেকে 5টা ড্রাই ফ্রুট খেয়ে নেয়। লিওন ওটা দেখে ভাবে আজ তো ওর কপালটাই খারাপ। ও অনেক কষ্টে সেটা ম্যানেজারকে দেয়। ম্যানেজারের ওই ড্রাই ফ্রুটের বক্সটা অনেক পছন্দ হয়,
কিন্তু ওপর থেকে অর্ডার ছিল, এজন্য উনি লিওনকে জব থেকে বের করে দেয়। জবলেস হয়ে যাওয়ায় লিওন ওর কিছু কলিগদের নিয়ে একটা বারে ড্রিঙ্ক করছিল। ওর প্রচন্ড রাগ ধরছিল ওর ম্যানেজারের ওপর। ওর মন বলছিল গ্লাসের ড্রিঙ্কটা ওর ম্যানেজারের মুখে ছুঁড়ে মারতে, কিন্তু ওর মধ্যে সেই সাহসটুকুও ছিল না। ওর আরো রাগ ধরে যখন ওই ম্যানেজারটা ওর মায়ের এত কষ্ট করে অ্যারেঞ্জ করা স্পেশালি ড্রাই ফ্রুটের গুলো নিচে ফেলে দেয়। একমাত্র লিওন জানতো ওই ড্রাই ফ্রুটগুলো কতটা দামি এবং কতটা স্পেশাল ছিল। ওর রাগ তো প্রচন্ড ধরছিল এবং ও চিন্তা করে নেয় ও ম্যানেজারের ওপর বদলা নেবে। ও প্রচন্ড ড্রিঙ্ক করে ম্যানেজারের পিছু পিছু একটা গলিতে যায়। ও দেখে ওনাকে সামনের দিকে হেঁটে যেতে। লিওন ওর জুতোটা খুলে একজন মার্শাল আর্টের হিরোদের মতো হাওয়াতে উড়ে ছুঁড়ে ওর ম্যানেজারকে মারে। বেচারি এত জোরেই জুতোটার বাড়ি ওনাকে মেরেছিল যে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু ও যখন কাছে গিয়ে ওনার মুখটা দেখে তখন সমস্ত কিছু গড়বড় হয়ে গিয়েছিল। ওই লোকটা ওর ম্যানেজার ছিল না, বরং ফেমাস কে-পপ আইডল কাংজুন ছিল। লিওন ওকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু ও যখন ওঠে না তখন ও ভেবে নেয় যে ও হয়তো কাংজুনকে মেরে ফেলেছে। লিওন ওর কার্ডটা নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ও দেখে একজন বৃদ্ধ লোক ওকে কাংজুনের সঙ্গে দেখে ফেলেছে। বৃদ্ধ লোকটা ভুল ভেবে লিওনকে বলে, তোমার বয়ফ্রেন্ড ড্রাঙ্ক হয়ে পড়ে আছে, ওকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাও। বেচারি লিওনকে কাংজুনকে কাঁধে নিয়ে যেতে হয়। ও কাংজুনের মুখটা ঢেকে দিয়েছিল যাতে রাস্তাতে কেউ না ওকে দেখে চিনতে পারে, কিন্তু বিপদ তোর পিছুই ছাড়ছিল না। একটা পুলিশের গাড়ি ওদেরকে দেখে ফেলে এবং ওদেরকে জবরদস্তি লিফট দিয়ে দেয়। পুলিশরা কাংজুনের মুখটা দেখে বলে, তোমার বয়ফ্রেন্ড তো পুরো কে-পপ আইডল কাংজুনের মতো দেখতে। ঠিক সেই সময় পুলিশদের গাড়িতে একটা রেডিও শো চলছিল। রেডিওর হোস্ট কাংজুনকে অনলাইন নেওয়ার চেষ্টা করে। হোস্টের সঙ্গে কাংজুনের একজন ফ্রেন্ড ছিল যার নাম মীর। সে কাংজুনকে ফোন করে আর ওর ফোনটা বাজে পুলিশদের সেই গাড়িতে। পুলিশরা সেটা দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু লিওন অনেক চালাক ছিল। ও ব্যাপারটা যেমন তেমন ভাবে ম্যানেজ করে নেয় এবং পুলিশদেরকে সন্দেহ হতে দেয় না। লিওন অনেক কষ্ট করে কাংজুনকে টেনে ওর ফ্ল্যাটের ছাদে নিয়ে যায়, কিন্তু বিপদ তো ওর আজ পিছুই ছাড়ে না। ওখানে ওর প্রতিবেশী জু চলে আসে। ও ওখানে কাংজুনকে দেখে অবাক হয়ে যায়। লিওন ওর কথাটা ঘুরিয়ে বলে, এটা আমার ড্রাঙ্ক কাজিন, আমি ওকে ধরে কোনো মতে বাড়িতে নিয়ে এসেছি। ও কথার প্যাঁচে ওর প্রতিবেশীকে সন্দেহ করতে দেয় না। ও অনেক কষ্টে কাংজুনের পা ধরে টেনে ফ্ল্যাটের ভিতরে নিয়ে আসে, কিন্তু ও নিজেও ড্রাঙ্ক ছিল, এজন্য ও ঘুমিয়ে পড়ে। ও ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখে পুলিশরা ওকে ধরে নিয়ে যাচ্ছে কে-পপ আইডলকে কিডন্যাপিং এর জন্য। পুলিশরা ওর সঙ্গে এমন ব্যবহার করছে যেন ও কোনো খুনি, আতঙ্কবাদী। সকালে ওর যখন ঘুম ভাঙে তখন ও সবকিছু বুঝতে পেরে প্রচন্ড কান্নাকাটি করে বলে, এটা আমি কি করে দিলাম? আমি নিজের ফেভারিট আইডলকে নিজের হাতে মেরে ফেললাম। এটা ভেবে ভেবে ও প্রচন্ড কাঁদে, ও একজন খুনি হয়ে গেছে। ঠিক সেই সময় ওর মা ওকে ফোন করে। এটা দেখে ও আরো কেঁদে বলে, আমার মা আমাকে এই দিনটা দেখানোর জন্য জন্ম দিয়েছিল যে আমি ওনার সব থেকে পছন্দের আইডলকে নিজের হাতে মেরে ফেলেছি। এরপর ও হতাশ হয়ে বলে, যা হবার তা হয়ে গেছে। ও কাংজুনের আত্মাকে শান্তি করার জন্য ওর ফিউনারেলের আয়োজন করে, কিন্তু ও জানে না কাংজুন কোন ধর্মের। এজন্যে ও বৌদ্ধ মতে এবং খ্রিস্টান মতে ওর ফিউনারেলের ব্যবস্থা করে। ও শুধু এটুকুই চাইছিল যে কাংজুনের আত্মা মুক্তি পেয়ে যাক। অন্যদিকে আমরা কাংজুনের এজেন্সির সিন দেখি। ওখানে কাংজুনের নামমাত্র গার্লফ্রেন্ড সারা প্রচন্ড চেঁচামেচি করছিল, কেননা মিডিয়াতে বলার পরও ওর বয়ফ্রেন্ড কাংজুন ওর সঙ্গে দেখা করতে আসেনি। এখানে আমরা জানতে পারি সারা প্রচন্ড স্বার্থপর মেয়ে। ও শুধুমাত্র অ্যাড আর পপুলারিটির জন্য কাংজুনের গার্লফ্রেন্ড হওয়ার ট্যাগটা নিয়ে বসে আছে। কোনো মডেল যদি কাংজুনের ধারে কাছে ঘেঁষত ও তার সঙ্গেও ঝামেলা শুরু করে দিত। অন্যদিকে লিওন ইন্টারনেটে সার্চ করে দেখে কিভাবে একটা মৃতদেহকে সরিয়ে ফেলা যায়, কিন্তু ও যা যা মেথডগুলো দেখে সেগুলো অনেক ভয়ঙ্কর ছিল এবং তাতে ওর ধরা পড়ে যাওয়ার চান্সটাই বেশি ছিল। অবশেষে ওর একটা উপায় সহজ মনে হয়, যেটা ছিল কেমিক্যাল ডিকম্পোজিশন। ও অনেক কষ্টে সেই সমস্ত কেমিক্যাল জোগাড় করে আনে এবং ও মাস্ক আর গ্লাভস পরে তৈরি থাকে কাংজুনের বডিটাকে গলিয়ে ফেলার জন্য। কিন্তু ও এসে দেখে বডি গায়েব হয়ে গেছে। তখনই কেউ পিছন দিক থেকে ওর কাঁধে হাত রাখে। লিওন ভয় পেয়ে পিছনের দিকে তাকায়। ওটা আর কেউ না, বরং কাংজুন ছিল। লিওন তো আরো ভয় পেয়ে বলে, ডেড বডি কিভাবে জেগে উঠল? কাংজুন তো ওর গেট আপ দেখে সাইকো কিলার ভেবে নেয়। দুজনে একে অপরকে দেখে ভয়ে চিৎকার করে দেয়।
কাংজুন তো ভয়ে ওখান থেকে পালাচ্ছিল। তখনই ওখানে প্রতিবেশী জু চলে আসে। জু ভেবেছিল লিউনের বাড়িতে হয়তো কোনো চোর এসেছে, এই জন্যও কাংজুনের মাথায় মেরে ওকে অজ্ঞান করে দেয়। তখনই ওখানে লিউন চলে আসে এবং ও ব্যাপারটা কভার করে দেওয়ার জন্য মিথ্যে বলে, আমরা দুই ভাই বোন মিলে এমনি চেল্লাচ্ছিলাম, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওর ট্রিটমেন্ট আমি বাড়িতেই করে নেব। পরের সিনে আমরা দেখি কাংজুন বাঁধা অবস্থায় পড়েছিল। ওর জ্ঞান ফিরলে তখন লিউন ভগবানকে অনেক ধন্যবাদ দিয়ে বলে, থ্যাংক গড, আমার হাত থেকে আজ একটা মার্ডার হওয়া থেকে বেঁচে গেল। কাংজুন লিউনের মুখটা দেখে ওর মনে পড়ে যায়, এই মেয়েটাই সেই মেয়েটা কালকে যার কার্ড ইউজ করে ও অফিস থেকে পালিয়েছিল। লিউন ওকে কিছু এক্সপ্লেন করার আগেই কাংজুন বলে, আমার মনে হয় তুমি আমার কোনো ক্রেজি ফ্যান। আমি অনেক সাইকোপ্যাথ ফ্যান দেখেছি যারা আমার বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু কিডন্যাপিং এটা তো অন্য লেভেলের হয়ে গেল। তুমি আসলে কি করতে চাইছো? তুমি কি আমার নেকের ছবি নিতে চাইছো, নাকি আমাকে ঘুমাতে দেখতে চাইছো? কাংজুন আবারও চেল্লাতে শুরু করে দিলে লিউন ওর মুখটা বন্ধ করার জন্যে ওর মোজা খুলে ওর মুখে চেপে দেয়। পরিস্থিতি ঠান্ডা হলে লিউন ওকে বুঝিয়ে বলে, আসলে আমি ম্যানেজার ভেবে ভুল বুঝে তোমাকে মেরেছিলাম। কাংজুন বলে, ঠিক আছে, ভুলটা যখন বুঝতে পেরেছো তাহলে এখন আমাকে ছেড়ে দাও। লিউন বলে, ঠিক আছে আমি ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে, তুমি গিয়ে পুলিশকে আমার রিপোর্ট করতে পারবে না, আর না আমাকে কম্পেনসেশনের জন্য কোনো টাকা চাইতে পারবে। লিওন ওর হাতে দড়ি কাটার জন্য কাঁচি আনতে গেলে ওর ব্যাগ থেকে বড় বড় কেমিক্যালের বোতলগুলো পড়ে যায়। এটা দেখে কাংজুনের বিশ্বাস হয়ে যায় যে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, বরং একজন সাইকোপ্যাথ কিলার। লিওন কাংজুনের মুখের এক্সপ্রেশন দেখে ওর মুখটা আবারও বন্ধ করে দেয়, কেননা ও বুঝে গিয়েছিল কাংজুন আবারও চিৎকার করবে। অন্যদিকে আমরা একজন ডিটেকটিভকে দেখি যে কাংজুনের খোঁজে এদিক ওদিক তদন্ত করছিল। উনি সেই গলিটা পর্যন্ত পৌঁছে যায় যেখান থেকে কাংজুন কিডন্যাপ হয়েছিল। এরপরও উনি পাশের সিসিটিভি ক্যামেরা থেকে কিছু সন্দেহজনক ফুটেজ খুঁজে পায়, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে লিউন বা কাংজুন দুজনেরই মুখ দেখা যাচ্ছিল না। ডিটেকটিভ এসব কিছু কাংজুনের এজেন্সি সিইও কিমকে গিয়ে বলে। সিইও কিম এটা ভেবে প্রচন্ড চিন্তায় ছিল যে কাংজুনের কিডন্যাপিং এর খবরটা যদি মিডিয়াতে পাবলিক হয়ে যায় তাহলে ওর সঙ্গে করা সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। সিইও কিম বলে, এর আগেও একবার কাংজুন এভাবে পালিয়ে গিয়েছিল, তাই তোমরা এই খবরটা মিডিয়া থেকে লুকিয়ে রাখো, যখন ও ফ্রেশ হয়ে যাবে তখন ও নিজে থেকেই ফিরে আসবে। এজন্য উনি ডিটেকটিভকে আগে তদন্ত করতে মানা করে দেয়। কাংজুনের সোকল গার্লফ্রেন্ড সারা এতটাই ওভার অ্যাক্টিং করে যে এটা দেখে সিইও কিম ওনার লোকদেরকে বলে, সারার যে অ্যাক্টিং টিচার আছে তাকে ফায়ার করে দাও। অন্যদিকে প্রতিবেশী জুর কেমন সন্দেহ হয়, ও আগে কাংজুনের ছবি নিউজ পেপারে দেখেছিল, এজন্যও সন্দেহ হয় লিউনের কাজিনের সঙ্গে কাংজুনের অনেক মিল আছে। জুর ডাউট ক্লিয়ার করার জন্য ওর বাড়িতে আসে। তখন লিউন ওর অফিসে কার্ডটা ফেরত দিতে গিয়েছিল, সেই ফাঁকে জু ঘরের মধ্যে চলে আসে। কাংজুন ওকে দেখে প্রচন্ড খুশি হয়ে বলে, দেখো আমি একজন সুপারস্টার কে-পপ আইডল, আমাকে তুমি ছেড়ে দাও, এখানে একটা সাইকোপ্যাথ মেয়ে আমাকে কিডন্যাপ করে রেখেছে। কাংজুন যা হোক করে ওর হাতটা ছাড়িয়ে বাইরে আসে। ও ভেবেছিল ও এখন মুক্ত, কিন্তু তখনই ওর সামনে থেকে লিউন চলে আসে। তখনই আমরা জানতে পারি জু এত সহজে কাংজুনের কথা বিশ্বাস করবে না, কেননা লিউন ওকে আগেই বলে রেখেছিল আমার এই কাজিনটা একজন সাইকোপ্যাথ। ও কাংজুনের মতো হওয়ার জন্যে নিজের মুখে অনেকগুলো প্লাস্টিক সার্জারি করিয়েছে, আর এখন ওর মাথাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ও সবসময় বলতে থাকে আমি সুপারস্টার কে-পপ আইডল কাংজুন। তাই আমরা ওকে সকলের থেকে লুকিয়ে ঘরের মধ্যে বেঁধে রেখে ওর ট্রিটমেন্ট করাই। জু লিউনের কথা বিশ্বাস করে নেয়। ও কাংজুনকে আবারও ঘরের ভেতরে নিয়ে গিয়ে নিজের থেকেই ওর হাত পা বেঁধে দেয়। রাতের বেলা কাংজুন অনেক কষ্ট করে নিজের হাতের বন্ধন খুলে ফেলে। ও দেখে লিউন তখন ঘুমাচ্ছে। কাংজুন চুপি চুপি ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে লিউনের ঘুম ভেঙে যায়। কাংজুনের হাত পা তো খোলা ছিল, এজন্য ও লিউনের টি শার্ট ধরে, কিন্তু এটা ওর জন্য ভালো হয় না, কেননা লিউন একজন রেসলার। ও কাংজুনকে ধরে দেওয়ালে ছুঁড়ে মারে। কাংজুন তো আবারও অজ্ঞান হয়ে যায়, কিন্তু এইবার লিউন ওকে ভালোভাবে চেক করে দেখে ওর নিঃশ্বাস পড়ছে না। এবার ওর পুরো বিশ্বাস হয়ে যায় যে ও এইবার কাংজুনকে মেরেই ফেলেছে। ও সকালবেলা গিয়ে একটা জঙ্গলে কাংজুনকে মাটি চাপা দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু শেষ মুহূর্তে কাংজুনের জ্ঞান ফেরে এবং ও কবর থেকে উঠে আসে। ও উঠে আবারও লিউনের টি শার্ট ধরে। তখনই ওর কাল রাতের মায়ের কথাটা মনে পড়ে যায়, এজন্য ও লিউনের টি শার্ট ছেড়ে দেয়, কেননা ও ভালো মতো জানতো একজন রেসলারের সঙ্গে পাঙ্গা নেওয়ার কি পরিণতি হতে পারে।
বেচারা পালাতে গিয়ে একটা বড় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। লিওন ওকে বাড়িতে নিয়ে আসে। বেচারা সুন্দর থোবড়া চোট লাগার কারণে লাল হয়ে ফুলে গিয়েছিল। কাংজুন লিওনকে বলে, এবার থেকে তুমি আমাকে মাটি চাপা দেওয়ার কথা ভাববে না। আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমি নাক দিয়ে নয় বরং মুখ দিয়ে শ্বাস নিই। কাংজুন লিওনকে ভয় দেখানোর জন্য বলে, তুমি কতদিন আমাকে এভাবে কিডন্যাপ করে রাখবে? আমি এত বড় একজন সুপারস্টার। আমার এজেন্সির লোকেরা আমাকে খোঁজার জন্য পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। ওরা আমাকে পাগলের মতো খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যাবে। লিওন ওর কথায় ভয় পাওয়ার আগেই টিভিতে একটা নিউজ দেখানো হয়, যেটা ছিল কাংজুনের ব্যাপারে। টিভিতে বলা হয় কাংজুনের ব্যাপারে কারো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ও কাজের প্রেশারে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য রেস্ট করছে। কেউ ওকে খোঁজার চেষ্টা করো না, ও কিছুদিনের মধ্যেই ফ্রেশ হয়ে আবারও ফিরে আসবে। কাংজুনের ভয় দেখানোর আইডিয়াটা ফেল হয়ে যায়। এরপর কাংজুন আর লিওন দুজনেই নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে। কাংজুন ভাবে, আমি এত বড় একজন সুপারস্টার, দেখতেও অনেক হ্যান্ডসাম, তাই আমি ওকে প্রেমের জালে ফাঁসিয়ে এখান থেকে পালিয়ে যাব। অন্যদিকে আমরা লিওনকে দেখি, ও ইন্টারনেটে সার্চ করছিল। তখনই ও একটা স্টকহোম সিনড্রোমস নামের রোগের কথা জানতে পারে, যেটা ছিল প্রায় সময় কিডন্যাপার হওয়া ব্যক্তি তার কিডন্যাপারের প্রেমে পড়ে যায়। লিওন ভাবে, আমিও কাংজুনকে পটানোর চেষ্টা করি। এরকমটা করলে ও যদি কখনো পালিয়েও যায় তাহলে ও আমার নামে পুলিশে রিপোর্ট করবে না। দুজনেই একে অপরকে পটানোর প্ল্যানিং করে নিয়েছিল। কিছুক্ষণ পর লিওন সেজে গুজে কাংজুনের সামনে আসে। ওকে দেখতে একেবারে ক্লাসি টিপটপ লাগছিল, পায়ে ওর হাই হিল এবং হাতে শ্যাম্পেন। কাংজুন তো ওর প্ল্যান রেডি রেখেছিল ওকে পটানোর জন্যে। লিওন যখন ওর কাছে আসে তখন ও পটে যাওয়ার অ্যাক্টিং করে। দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং দুজনে একে অপরকে কিস করতে গেলে তখন লিওনের কিছু কম কম মনে হয়। লিওন বলে, এই সময় যদি আমার চুলগুলো হাওয়াতে উঠতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ও গিয়ে জানালা খুলতে থাকে, কিন্তু বেচারির কপালটা এতটাই খারাপ ছিল যে জানালাটাই ভেঙে পড়ে যায় আর হাফ বডি ওর জানালা থেকে বেরিয়ে যায়। বেচারি যদি ওখান থেকে পড়ে মারা যেত তাহলে ভেতরে থাকা কাংজুনকে বাইরে কে বের করতো? ও তো না খেতে পেয়ে মরেই যেত। এজন্য কাংজুনকে না চাইতেও বাধ্য হয়ে লিওনকে সাহায্য করতে হয়। এই ঘটনার পর বেচারি লিওনের সমস্ত মেকআপ খারাপ হয়ে যায় এবং ওকে দেখতে অনেক ভয়ানক লাগছিল, কিন্তু লিওন তবুও হার মানে না। ও কাংজুনকে বলে, দেখো তুমি কিন্তু পুরোটাই পটে গিয়েছিলে, যদি না এই ঘটনাটা হতো। এরপর ওর নিজের করা কাজেই আফসোস হয়। লিওন স্যাড হয়ে বলে, আমার দ্বারা কোনো কাজই হবে না, তার উপরে আমি এত দামি ড্রেসটা নষ্ট করে ফেললাম। এখন আমার ভবিষ্যতের কি হবে? একদিন না একদিন তো আমি ধরা পড়বই, তখন আমার বিয়েও হবে না আর আমার সারাটা জীবন জেলের মধ্যে কাটাতে হবে। এসব কিছু ভাবতে ভাবতে ওর প্রচন্ড ভয় লাগে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও জুয়ের থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে বলে, আমি কোরিয়া ছেড়ে ভিয়েতনাম পালিয়ে যাব। এরকমটা করলে আমি এত এত লোনের থেকেও বেঁচে যাব। কিন্তু ও ভিয়েতনামে যাওয়ার খরচটা শুনে বলে, 5 লাখ টাকা জোগাড় করতে তো আমার 5 মাস সময় লেগে যাবে, তাও আবার সারাদিন পার্ট টাইম জব করে করে। কিন্তু এই 5 মাস কি কাংজুন আমার সঙ্গে শান্তভাবে থাকবে? ও গিয়ে কাংজুনের সঙ্গে একটা ডিল করে বলে, তুমি যদি আমার সঙ্গে শান্তভাবে থাকো তাহলে এটা আমাদের দুজনের জন্যই অনেক ভালো হবে। কাংজুন মনে মনে চিন্তা করে, আমি কেন একজন কিডন্যাপারের সঙ্গে ডিল করব? তারপরও ভেবে বলে, এই মেয়েটা একজন সাইকোপ্যাথ কিলার, ও আমার সঙ্গে যখন তখন যা কিছুই করতে পারে। তার থেকে ভালো আমি এখনকার মতো কন্ট্রাক্ট সাইন করে দিই। কাংজুন একটা শর্ত রাখে, আগে তুমি আমার হাতটা খুলে দাও। লিওন ওকে বাথরুমে যাওয়ার জন্য ওর হাত না খুলে ওর হাতটা সামনে বেঁধে দেয়। কাংজুনের প্রচন্ড রাগ ধরে, ও লিওনের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু লিওন তো রেসলার ছিল। ও কাংজুনকে ধরে দেওয়ালে আছাড় মারে। বেচারা কাংজুনের মুখে চোট লেগে লাল হয়ে ফুলে যায়। ওকে বাধ্য হয়ে কন্ট্রাক্ট সাইন করতে হয়, কিন্তু লিওন বলে, কন্ট্রাক্ট শেষ হওয়ার পর আমি তোমাকে ছেড়ে দিলে তুমি চলে যাবে, কিন্তু তার আগে তোমার আমার সঙ্গে শান্ত হয়ে থাকতে হবে। কাংজুন তো সব থেকে বড় শর্ত রাখে। ও বলে, তুমি এই সময়ের মধ্যে আমাকে ভালোবাসতে পারবে না। লিওনের এই শর্ত শুনে প্রচন্ড হাসি পায়। ও হাসতে হাসতে বলে, আমি তোমার ফ্যান ঠিকই, কিন্তু কখনোই তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে চুজ করব না। এরপর কন্ট্রাক্ট সাইন হয়ে যায়। কাংজুন তো ভেবেই রেখেছিল ও শুধুমাত্র শান্ত হয়ে থাকার নাটক করবে। ও যখনই সুযোগ পাবে তখনই এখান থেকে পালিয়ে যাবে আর লিওনকে পুলিশে ধরিয়ে দেবে। এরপর লিওন জুয়ের সঙ্গে একটা ডিল করে। ও জুকে কিছু টাকা দিয়ে বলে,
আমি যখনই পার্ট টাইম জবে যাব তখন তুমি আমার কাজিনের খেয়াল রাখবে এবং ওকে কোথাও যেতে দেবে না। এরপর আমরা কাংজুনকে দেখি। ও কন্ট্রাক্ট সাইন করার পরই নিজের আসল রূপ দেখিয়ে দেয়। ও নিজের প্রচুর ডিমান্ড শুরু করে বলে, আমার নতুন জামা কাপড় চাই, এই জামাগুলো পুরাতন হয়ে গিয়েছে। বেচারি লিওনের কাছে তো কোনো টাকাই ছিল না কাংজুনের জন্য নতুন জামা কাপড় কিনে দেওয়ার মতো। এই জন্যে ও রাস্তার পাশে ডাস্টবিন থেকে লোকেদের ফেলে দেওয়া জামা কাপড়গুলো কাংজুনের জন্য নিয়ে আসে। বেচারি লোকেদের ফেলে দেওয়া ছেঁড়া ফাটা নোংরা জামা কাপড় সুপারস্টার কাংজুনকে পরতে দেয়। কাংজুন ছেঁড়া ফাটা ফোটা জামা কাপড় দেখে প্রচন্ড রেগে যায়। ও লিওনকে বলে, তোমার কন্ট্রাক্টের মধ্যে লেখা ছিল তুমি আমার ভালোভাবে খেয়াল রাখবে, তাই তুমি গিয়ে আমার জন্য ব্র্যান্ডের জামা কাপড় নিয়ে এসো। যে যে ব্র্যান্ড বলবো তোমাকে সেই ব্র্যান্ডের জামা কাপড়ই আনতে হবে। বেচারি লিওন যখন অনলাইনে ওই ব্র্যান্ডের জামা কাপড়গুলোর দাম দেখে তখন ওর চোখ কপালে উঠে যায়। ওকে না চাইতেও কাংজুনের জন্য অনেকগুলো টাকা খরচ করতে হয়। ও মল থেকে বাইরে বেরোলে সেই দিন রাতে সেই পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়ে যায়। পুলিশ অফিসারটা ওর আর ওর বয়ফ্রেন্ডের হালচাল জিজ্ঞাসা করে। লিওন মিথ্যে বলে দেয়, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে বলে কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়। সেই ডিটেকটিভটা চারিদিকে কাংজুনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কেননা ওর পুরো বিশ্বাস ছিল যে কাংজুন এই এরিয়ার মধ্যেই আছে। ডিটেকটিভটা পুলিশকে জিজ্ঞাসাবাদ করলে সেরকম কোনো ক্লুই খুঁজে পায় না। এরপর রাতে লিওন অনেক কষ্টে কাংজুনের জন্য স্পেশালি ডিনার অ্যারেঞ্জ করে, কিন্তু কাংজুনের তো ন্যাকামির শেষ নেই আর ও এত সহজে লিওনকে ছেড়ে দেবে না। ও ইচ্ছা করে বলে, আমার এই ডিনারটা একদমই ভালো লাগেনি, আমার ইংলিশ ব্রেকফাস্ট চাই, আর ব্র্যান্ডেড জল চাই, ব্র্যান্ডেড কসমেটিক্স চাই, ব্র্যান্ডেড সাবান শ্যাম্পু চাই। ও সমস্ত কিছু লিস্ট করে দেয়। লিওনের তো কাংজুনের উপর প্রচন্ড রাগ ধরছিল। ওর মনে হচ্ছিল ও এবারই চাকর আর কাংজুন হচ্ছে মালিক। কিছুক্ষণ পর কাংজুন মনে করতে থাকে, আমি ওই দিন রাতে ওই গলিতে কি করতে গিয়েছিলাম আর আমার সঙ্গে কে ছিল। কাংজুন অনেক চিন্তা করার পরেও কিছু মনে করতে পারে না। ওর এটুকু মনে পড়েছিল যে ও কারোর সঙ্গে দেখা করতে ওখানে গিয়েছিল আর কেউ ওর পিছনে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা কাংজুনের এজেন্সির সিন দেখি। ওখানে সিইও কিম, সোকল গার্লফ্রেন্ড সারা আর কাংজুনের ফ্রেন্ড কম রাইভাল মীর বসেছিল। মীরের ধারণা ছিল কাংজুন এভাবে পালিয়ে যায়নি, কিছু না কিছু একটা রহস্য তো অবশ্যই আছে। সকলে ওকে চুপ করিয়ে দেয়, কেননা এই খবরটা ওদের এজেন্সির জন্য বিপজ্জনক হতে পারে। অন্যদিকে আমরা লিওনকে দেখি। ও আজকাল অনেকগুলো পার্ট টাইম জব করে, কেননা আজকাল কাংজুনের ডিমান্ড অনেক দামি এবং হাইফাই ছিল। তাই লিওনকে এত ব্র্যান্ডের জিনিসপত্র কেনার জন্য ওকে অনেকগুলো পার্ট টাইম জব করতে হতো। কখনো ওকে গাড়ি ধুইতে হতো তো কখনো ওকে বাথরুম ধুইতে হতো। বেচারি কাজ করে ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ও ক্লান্ত হয়ে শুয়েছিল। তখনই কাংজুনের নতুন বাহানা শুরু হয়ে যায়। আজ ও একটা স্পেশাল মিট খাবে। বেচারি শপিং করতে গিয়ে বিল শুনে ওর চোখের তলায় কালি পড়ে যায়। ও এত দামি মিট কিনে যখন রান্না করে কাংজুনকে খাওয়ায় তখন সেই রান্নাটা কাংজুনের একদমই পছন্দ হয় না। ও সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে লিওনের প্রচন্ড রাগ ধরে। ওর মন করে চাকু দিয়ে কাংজুনকে ওখানে মেরে ফেলতে, কিন্তু ও বেচারি চাকু দিয়ে একটা পোকা মারে যেটা ওর দিকে আসছিল। পরের দিন সকালে লিওন ব্রেকফাস্ট রেডি করে কাংজুনের জন্য। ও তো ভেবেছিল ও পুরো ইংলিশ স্টাইলে ব্রেকফাস্ট রেডি করেছে, কিন্তু এটাও কাংজুনের একদম পছন্দই হয় না। তখনই লিওনের পুরাতন অফিস থেকে ফোন আসে। ওর বেস্ট ফ্রেন্ড মুন ওকে বলে, তোমার স্যালারিটা যেটা রয়ে গেছে সেটা নিয়ে যাও। লিওন অফিসে আসলে ওর সঙ্গে ম্যানেজারে দেখা হয়ে যায়। ও সমস্ত রাগটা ম্যানেজারের উপর ঝেড়ে দেয়। অন্যদিকে কাংজুন জানালা খুললে ওর সঙ্গে জোর দেখা হয়ে যায়। কাংজুন ওকে বলে দেয় লিওন কিভাবে ওকে এখানে কিডন্যাপ করে রেখেছে আর কিভাবে ওকে কেমিক্যাল ডিকম্পোজিশন করে ওকে মেরে ফেলতে চেয়েছে। আর আমাদের এই এপিসোড এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তোমাদের কে পপ আইডল আর তার কিডন্যাপার ফ্যানের লাভ স্টোরিটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।